বিএসসি ও ডিপ্লোমা প্রকৌশলীদের দাবি পর্যালোচনা সরকারের গঠিত 14 সদস্যের ওয়ার্কিং গ্রুপ প্রত্যাখ্যান করে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ সারা দেশে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির পালন করছে ডিপ্লোমা প্রকৌশলীরা। আগের 14 সদস্যের কমিটি এবং বিএসসি প্রকৌশলীদের 3 দফা দাবি বাতিল এবং কারিগরি ছাত্রদের 6 দফা দাবি পূরণ সহ 4টি নতুন দাবিতে 7 রাস্তা অবরোধ করে কারিগরি ছাত্র আন্দোলন। সকাল 11টার দিকে মিছিল নিয়ে 7 রাস্তার মোড়ে অবস্থান নেয় তারা। সংগঠনটির সভাপতি মাশফিক ইসলাম বলেন, আর নতুন কোনো কমিটি নয়, সকল অযৌক্তিক দাবি বাতিল করে কারিগরি ছাত্র আন্দোলনের প্রতি বৈষম্যমূলক সকল পদক্ষেপ বাতিল করে এই 4 দফা বাস্তবায়ন করতে হবে। নেতাকর্মী প্রকৌশল অধিকার আন্দোলনে আমাদেরকে গুলি করে হত্যা করার হুমকি দিয়েছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা দ্রুত গ্রহণ করতে হবে। রাষ্ট্রপক্ষ কর্তৃক অযৌক্তিক 3 দফা দাবিকে প্রত্যাখ্যান ঘোষণা করতে হবে। এছাড়াও বর্তমানে রাষ্ট্রের সমস্যা সমাধানের জন্য বা প্রকৌশল সেক্টরের সমস্যা সমাধানের জন্য আমাদের ওয়ান চ্যানেল এডুকেশন সিস্টেম চালু করতে হবে এবং সর্বশেষ আমাদের 6 দফা যে রূপরেখা প্রণয়ন করা হয়েছিল, গত আন্দোলনে যে রূপরেখা প্রণয়ন করা হয়েছিল, সেই রূপরেখার বিষয়গুলো দ্রুত থেকে দ্রুত বাস্তবায়ন করার আমরা দাবি জানাচ্ছি। ওনারা যে নবম গ্রেডে আছে, নবম গ্রেড থেকে ওনারা সপ্তমে যাচ্ছে, অষ্টমে, ষষ্ঠতে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, চিফ ইঞ্জিনিয়ার পর্যন্ত ওনারা চলে যাচ্ছে। ওনারা কিন্তু কোনো পরীক্ষা দিতেছে না, ওনারা কিন্তু 100% প্রমোশন পাচ্ছে। ঠিক আছে, এটা ওনাদের যোগ্যতা, আর আমরা যদি প্রমোশন পাই এটা আমাদের কোটা। এটা কি বৈষম্য নয়? আমার শিক্ষক হিসাবে বলতেও লজ্জা করছে। ভাইয়েরা, তোমরা তো অনেক মেধাবী, তোমরা বুয়েটিয়ান, তোমরা অনেক মেধাবী ভাই, তোমরা কেন অটোরিকশা তৈরি করো? দর্শক, বিষয়ে আরো খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহিলা ইসলাম। মাহিলা, আমরা যেটি আসলে জানতে চাই, সকাল থেকে তো আন্দোলনের খবর আপনি দিচ্ছিলেন। আন্দোলনের সর্বশেষ যারাই সেখানে আন্দোলন করছেন তারা কতক্ষণ এই আন্দোলন চালিয়ে যাবেন প্রথমত, এবং একই সাথে এর আগে যেহেতু কারিগরি এই প্রকৌশলীদের নিয়ে এক ধরনের আলোচনাও হয়েছিল সরকারের পক্ষ থেকে, আজকে সেরকম কোনো উদ্যোগ বা তারাও সরকারের সাথে আলোচনা করবার জন্য যাবে কিনা সচিবালয়ে, সেরকম কোনো খবর আপনি পেয়েছেন কি? ধন্যবাদ তানিয়া আপনাকে। আমি এখন এই মুহূর্তে আছি 7 রাস্তা মোড়েই। আসলে মূলত তাদের যে কর্মসূচি 11টা থেকে শুরু হয়েছিল সেটি এতক্ষণ পর্যন্ত স্থায়ী ছিল, তবে কিছুক্ষণ আগে তারা তাদের নতুন যে 4 দফা দাবি, সেই দাবি উপস্থাপন করেছে তাদের সভাপতি, কারিগরি ছাত্র আন্দোলন ব্যানারের যে সভাপতি মাশফিক ইসলাম। তিনি জানিয়েছেন যে তাদের আগের সকল দাবি দেওয়া সেগুলো বন্ধ করে এখন নতুন যে 4 দফা দাবি আজকে তারা উপস্থাপন করেছে, সেই দাবি অনুযায়ী সরকারকে ব্যবস্থা নেওয়ার জন্য তারা তাগাদ দিচ্ছে এবং তার সারা বাংলাদেশে কিন্তু তাদের এই অবরোধ কর্মসূচি প্রতিদিনই চলবে আজকের মতো ধারাবাহিকভাবে। তবে আজকে এখন এই মুহূর্তের মতো তারা তাদের কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেছে। মূলত আর আধা ঘন্টা কি 1 ঘন্টার মতো তারা এখানে অবস্থান করবে বলে আমাদেরকে জানিয়েছেন। ইতিমধ্যেই 7 রাস্তা বিভিন্ন পয়েন্টের সড়ক কিন্তু ছাত্ররা ছেড়ে দিয়েছে। তো আসলে ছাত্রদের পক্ষ থেকে এখন যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে যে আগামীতে তারা এই আন্দোলনটি চালিয়ে যাবে, তবে সেটি আগের সেই 6 দফা দাবি নয়। আজকে তারা যে 4 দফা দাবি উপস্থাপন করেছে, সেই 4 দফা দাবির প্রেক্ষিতেই হচ্ছে আজকে কালকে থেকে তারা হচ্ছে অবরোধ আবার চালাবে। তো কালকে তাদের সকালে 11টা থেকে একইভাবেই তারা এই অবরোধ কর্মসূচি পালন করবে, কিন্তু তার আগে তারা তাদের ক্যাম্পাস থেকে নিজ ক্যাম্পাস থেকে কাকতালীয় পুড়িয়ে তারপর সেইটি প্রতিবাদ স্বরূপ একটা প্রতিবাদ জানিয়ে তারা আবারও আজকের মতো আগামীকালকেও এই 7 রাস্তা মোড় অবরোধ ঘোষণা করবেন। তো কিন্তু মাহিলা, যেটি আসলে জানতে চেয়েছিলাম সেটি হচ্ছে যে তারা আবারও আগামীকাল হয়তো অবরোধ কর্মসূচি করবে, কিন্তু সরকারের সাথে তাদের কোনো আলোচনা, সরকারের পক্ষ থেকে কেউ তাদের সাথে যোগাযোগ করেছে কিনা, সেই বিষয়ে আসলে কোনো তথ্য পেয়েছেন কি? এখন পর্যন্ত যেটি আমরা জানতে পেরেছি, সরকারের পক্ষ থেকে কিন্তু তাদের সাথে এখন পর্যন্ত কোনো রকমের যোগাযোগ করা হয়নি। তারা এখন পর্যন্ত সরকারের সাথে সরাসরিভাবে কোনো রকমের কোনো যোগাযোগে যায়নি। আসলে তারা আজকে এই আন্দোলনটি এখানেই মন্তব্য ঘোষণা করে কালকে থেকে যখন তারা অবরোধ লাগাতার করবে, এরপর হয়তো তারা কোনো কর্মসূচি দিবে বলে আমাদেরকে জানিয়েছে যে সরকারের সাথে সরাসরি দেখা করার বিষয়টি নিয়ে। তো এই বিষয়টি এখন পর্যন্ত আমাদেরকে জানানো হয়নি। তানিয়া, ধন্যবাদ মাহিলা। নিশ্চয়ই আমরা ফিরবো যদি আরো কোনো তথ্য আপনার হাতে এসে পৌঁছে। 10ম গ্রেড ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য সংরক্ষিত রাখা ও পদোন্নতির ক্ষেত্রে ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য 50% সংরক্ষণ সহ বিভিন্ন দাবিতে সারা দেশে আন্দোলন, বিক্ষোভ মিছিল ও অবরোধ
সড়ক অবরোধ করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এ সময় তারা ঘোষণা দেয় 24 সেপ্টেম্বর বিভাগীয় সমাবেশের মধ্য দিয়ে তাদের দাবি আদায়ের সময়সীমা বেঁধে দেওয়া হবে। সকালে ময়মনসিংহ পলিটেকনিক্যাল ইনস্টিটিউট ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর শিকারীকান্দা বাইপাস মোড়ে এসে ঢাকা মহানগর ময়মনসিংহ মহাসড়ক ব্লকেট করে শিক্ষার্থীরা। এতে বেশ দুর্ভোগে পড়েছেন দূরপাল্লার যাত্রীরা। এদিকে একই দাবিতে বরিশাল ঢাকা মহাসড়ক অবরোধ করেছে পলিটেকনিক্যাল কলেজের শিক্ষার্থীরা। বেলা 11টা পর্যন্ত অবরোধের পর জনভোগান্তি বিবেচনায় অবরোধ তুলে নেয়। তবে এ সময় তারা ঘোষণা দেয় 24 সেপ্টেম্বর বিভাগীয় সমাবেশের মধ্য দিয়ে তাদের দাবি আদায়ের সময়সীমা বেঁধে দেওয়া হবে। সকালে দিনাজপুর শহরের বালুবাড়ি বাসস্ট্যান্ড ও রেল লাইন অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এতে দিনাজপুর থেকে ঢাকার উদ্দেশ্যে কোনো ট্রেন ছেড়ে যেতে পারেনি বা ঢাকার বাইরে থেকে কোনো ট্রেন দিনাজপুরে ঢুকতে পারেনি। 6 দফা দাবি অবিলম্বে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে। যেমন আমাদের সহযোদ্ধাকে প্রকাশ্যে মারার হুমকি দিয়েছিল, যার জন্য আমরা 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলাম এবং এই আলটিমেটামের এখন পর্যন্ত আমরা কোনো রেজাল্ট না পাওয়ার কারণে আমরা আমাদের ব্লকেট কর্মসূচি পালন করতেছি। একই দাবিতে গাজীপুর পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে অবস্থান করছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে। এ নিয়ে সেখানকার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল মাহমুদ। ইকবাল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন শিক্ষার্থীদের বিক্ষোভের খবর জানানোর পাশাপাশি এরই মধ্যে ঢাকা থেকে যেমনটা আজকের মতো আন্দোলনের সর্বশেষ যদি খবর আমরা বলি যে তারা আগামীকাল আবারও এই আন্দোলন করবার ঘোষণা দিয়েছেন 4 দফা দাবিতে। সেই সম্পর্কে এখন যারা আন্দোলন করছেন তারা অবহিত আছেন কিনা? তারা মূলত ডিপ্লোমা প্রকৌশলী, তারা গত 2 মাস ধরে এটা নিয়ে আন্দোলন করছেন। তাদের যে নিজস্ব 7 দফা দাবি সেটার জন্য এবং বিএসসি প্রকৌশলীদের 3 দফা দাবি সেটার প্রতিবাদে তারা বলছেন যতক্ষণ তাদের এই আন্দোলন তাদের যতক্ষণ তাদের দাবি করতে হবে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন করবেন। আজকে তারা প্রায় 6 কিলোমিটার করে হেঁটে মিছিল করে ঢাকা প্রকৌশলী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাশে যে মিস্ট রয়েছে প্রতিষ্ঠান সেখান থেকে রওনা দিয়ে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় এসেছেন, যেটা কিনা ঢাকা ময়মনসিংহ এবং ঢাকা টাঙ্গাইল সড়কের সংযোগস্থল। সেখানে তারা এখন অবস্থান করছেন, তারা অবরোধ করছেন সড়ক। আমি জানবো যে আন্দোলনের একজন নেতা আজকে আমরা এখানে সন্ধ্যা পর্যন্ত অবস্থান করবো। মূলত আমরা শান্তিপূর্ণ দাবিতে আন্দোলন করে আসছি দীর্ঘদিন যাবত। আমরা শান্তিপূর্ণভাবে সরকারের বিভিন্ন মহলে আমরা আমাদের স্মারকলিপি এবং চিঠি দরখাস্তের মাধ্যমে আমাদের দাবিগুলো আসলে উত্থাপন করেছি, কিন্তু সরকারের কোনো মহল আমাদের এই দাবি বাস্তবায়নে কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেনি। তাই আমরা রাজপথে নেমে আসতে বাধ্য হয়েছি। আমাদের বিপরীতে বিএসসি শিক্ষার্থীরা 3টি দাবি করেছে, যার মধ্যে একটি হচ্ছে ডিপ্লোমা প্রকৌশলীদের সরকারি চাকরিতে কোনো ধরনের প্রমোশন দেওয়া যাবে না। আমাদের কথা হচ্ছে যেখানে একজন চাকরিজীবী সাংবিধানিক অধিকার প্রমোশন পাওয়া, সেখানে ঠিক কোন যুক্তিতে আমাদের সাংবিধানিক অধিকারকে খর্ব করে আমাদের প্রমোশন বন্ধ করা হবে? এই অযৌক্তিক দাবি আমরা মানি না। সেজন্য আজকে আমরা রাস্তায় নেমে এসেছি। আপনারা জানেন তাদের 3 দফা অযৌক্তিক দাবির মধ্যে আরেকটি দাবি হচ্ছে বিএসসি কমপ্লিট করা ব্যতীত কেউ নামে ইঞ্জিনিয়ার লিখতে পারবে না। আমার কথা হচ্ছে এটা তো কেউ লিখে না ভাই, আমরা তো ইঞ্জিনিয়ার দাবি করি না, আমরা নিজেদেরকে ডিপ্লোমা প্রকৌশলী দাবি করি। তাহলে এই অযৌক্তিক অবাঞ্ছিত দাবি উত্থাপনের কারণ আমরা মনে করি এটি বাংলাদেশের বিরুদ্ধে একটি স্পষ্ট ষড়যন্ত্র। শুনছিলেন তারা যে দাবিগুলো জানাচ্ছে, দাবির মধ্যে তাদের অধিকারের কথা রয়েছে, ডিপ্লোমা প্রকৌশলীদের শিক্ষার মান উন্নয়নের দাবিও রয়েছে। তারা বলছেন তারা আন্দোলন চালিয়ে যাবেন। ধন্যবাদ আমাদের সহকর্মী ইকবাল মাহমুদকে। গাজীপুর থেকে তিনি পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বিক্ষোভের খবর জানাচ্ছিলেন। যেতে চাই আমরা একই বিষয়ে আমাদের সহকর্মী রংপুরে শাহবাজিদ আহমেদ যুক্ত হয়েছেন। শাহবাজিদ, আপনার পেছনে আমরা আন্দোলনরত শিক্ষার্থীদের দেখতে পাচ্ছিলাম। আন্দোলনের খবর তো আমরা জানতেই চাই, কিন্তু একই সাথে যদি আপনাকে একটু বলি, ঢাকার যারা আন্দোলন করছিলেন ঢাকার শিক্ষার্থীরা এরই মধ্যে আজকের মতো আন্দোলন মুলতবি ঘোষণা করেছে। আগামীকাল তারা আবার আন্দোলনে অবস্থান নেবেন। এই বিষয়টি সম্পর্কে এখানকার পলিটেকনিক্যাল শিক্ষার্থীরা সেটি জানেন কিনা এবং একই সাথে তারাও কতক্ষণ আন্দোলন চালিয়ে যাবেন সেই বিষয়ে কোনো খবর পেয়েছেন কি? এখনো হয়তো ঢাকার কোনো খবর তাদের কাছে এসে পৌঁছায়নি, কারণ তারা 2 ঘন্টা ধরে ওইখানে অবস্থান করছেন, স্লোগান দিচ্ছেন এবং বিভিন্ন সড়কের প্রবেশ মুখগুলো বন্ধ করে দিচ্ছেন। আমি যদি একটু আপনাকে ছবিতে দেখাই যে প্রতিটি সড়ক
কিন্তু এভাবে স্তব্ধ প্রায় 2 থেকে 2.5 ঘন্টা ধরে অচল অবস্থার সৃষ্টি হয়েছে। পুরো রংপুর নগরী বন্ধ হয়ে গেছে, স্তব্ধ হয়ে গেছে এই যে তাদের কর্মসূচি। এবং আপনাকে একই সাথে বলতে চাই যে গত 1 মাসে রংপুরে কিন্তু 13টি আন্দোলন হয়েছে এবং এই যে বিভিন্ন জায়গায় এই ধরনের কর্মসূচি চলছে। আর যদি এখানে শিক্ষার্থীরা রয়েছেন তারা বিক্ষোভ মিছিল বের করে সেই মিছিলটি নিয়ে তারা নগরীর যেটি প্রধান স্থাপনা রংপুর কেন্দ্র সেই জায়গায় তারা কর্মসূচি পালন করছেন এবং এখানে পলিটেকনিক্যাল ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের শিক্ষার্থীরাই সবচেয়ে বেশি। তারা বলছেন যে তাদের দাবি আদায় না হয় পর্যন্ত তারা ঘরে ফিরবেন এবং এই দাবির পক্ষে তারা স্লোগান দিচ্ছেন এবং স্লোগানে বলছেন যে তারা এসেছেন ছাত্রীরা এবং তাদের কাছে ছাত্র আন্দোলন তারা বলছেন এই বাস্তবায়ন করা হোক। বিশেষ করে তারা যদি বলছেন যে নবম এবং দশম যুক্ত করা সেই দাবিটি রয়েছে, পাশাপাশি তাদেরকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে এরকম অভিযোগ করছেন এবং বিভিন্ন প্রকৌশল সেক্টরে সমস্যা সেটি দ্রুত সরকারকে নিরসন করতে বলছেন এবং এই তাদের এই কর্মসূচি আস্তে আস্তে জোরালো হচ্ছে। বিভিন্ন জায়গায় এই কর্মসূচি তারা পালন করছেন। তারা বলছেন আমরা শিক্ষার্থীর সাথে তারা এই কর্মসূচি পালন করছে। তো আপনার সাথে কথা বলতে চাই এই যে আপনাদের কর্মসূচি চলছে কতদিন চলবে? এই যে সাধারণ মানুষ রংপুর শহরে স্তব্ধ হয়ে আছে 2 ঘন্টা থেকে, কতক্ষণ তারা যেতে পারবে এই আন্দোলনের? আসলে আমরাও জনগণের চাঙ্গা দুর্ভোগ, কিন্তু সমস্যাটা হচ্ছে দীর্ঘদিন ধরে আমরা কেন আন্দোলন করতেছি কিন্তু আমাদের যে যৌক্তিক দাবিগুলো সেই দাবিগুলো সমাধান হচ্ছে না। তাই সমাধান না হওয়ার কারণে আমাদের দেওয়ার দিক থেকে দেওয়ার কারণে আমরা আজকে রাস্তায় নামে আসতে বাধ্য হয়েছি এবং আমরা যদি প্রশাসন আমাদের দাবিগুলো শুনে তাহলে আমরা রাস্তা ছেড়ে দেবো, কিন্তু প্রশাসন আমাদের সাথে যোগাযোগ করা হয়েছে না। যদি প্রশাসন আমাদের সাথে যোগাযোগ করতো তাহলে আমরা জনগণের দুর্ভোগ সৃষ্টি করতাম না, কিন্তু প্রশাসন এখনো আমাদের সাথে যোগাযোগ করেনি। আমরা দীর্ঘ 2 ঘন্টা যাবত রাস্তায় এই শাপলা চত্বর অবস্থান ঢাকাতে কিন্তু আন্দোলন তুলে নেওয়া হয়েছে আজকের মতো। ঢাকাতে প্রশাসনের সাথে যোগাযোগ করা হয়েছে কিন্তু আমাদের সাথে এখনো যোগাযোগ করা হয়নি। ঢাকায় যে আন্দোলন স্থগিত করা হয়েছে বা তুলে নেওয়া হয়েছে সেই সংবাদ কিন্তু তাদের কাছে এখনো এসে পৌঁছায়নি। তারা আন্দোলন করছে আর তারা এখানে বিক্ষোভ করছে। পাশাপাশি শাহবাজিদ, ধন্যবাদ আপনাকে। আমরা নিশ্চয়ই আবারও এই খবর জানবার জন্য ফিরবো আপনার কাছে। দর্শক সহকর্মী শাহবাজিদ ছিল রংপুর থেকে। আমরা এবার যেতে চাই ময়মনসিংহ থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী বাবুল হোসেন একই সাথে এই বিষয় নিয়ে। বাবুল, পরিস্থিতি কি দেখছেন সেখানে? শিক্ষার্থীরা যে বিক্ষোভ করছে সে খবর নিশ্চয়ই জানাবেন এবং তারা আন্দোলন কতক্ষণ চালিয়ে যাবেন? তাদের আজকে যে আন্দোলন ছিল এটি পূর্বঘোষিত 1 ঘন্টার সড়ক ব্লকেট কর্মসূচি, সেটি তারা এরই মধ্যে শেষ করেছেন এবং আপনি দেখতে পাচ্ছেন যে যানবাহন এখন যে চলাচল সেটি স্বাভাবিক রয়েছে। 1 ঘন্টা ঢাকা ময়মনসিংহ সড়কে যান চলাচল বন্ধ ছিল। এই সময় নেত্রকোনা, শেরপুর, জামালপুর, কিশোরগঞ্জ সহ বিভিন্ন রোডের দূরপাল্লার যে যাত্রীরা তারা 1 ঘন্টার বেশি সময় তারা দুর্ভোগের কবলে পড়েন। শিক্ষার্থীরা যেটি বলছে যে তাদের যে তারা শেষ করেছে, এরই মধ্যে সরকার তাদের দাবি মেনে না নেয় তাহলে তারা পরবর্তীতে অর্থাৎ আগামীকাল থেকে আরো কঠোর কর্মসূচি তারা ঘোষণা দিবেন। এর মধ্যে রুট যেটি ব্লকেট কর্মসূচি আজকে 1 ঘন্টা ছিল সেটি আগামীকাল আরো দীর্ঘ হতে পারে এমনটি তারা বলছেন। তারা বলছেন যে তাদের যে মূল দাবি যে তারা 10ম গ্রেড সেটি তাদের জন্য সংরক্ষিত করতে চাচ্ছে, যাতে বিএসসি ইঞ্জিনিয়ার যারা তারা সেই 10ম গ্রেডে যেতে পারবেন না, তারা তাদের জন্য যে নির্ধারিত 9ম গ্রেড রয়েছে তারা 9ম গ্রেডে থাকবেন এবং ডিপ্লোমা প্রকৌশলীদের যে পদোন্নতি, তারা প্রকৌশলীদের যত ধরনের পদোন্নতি আছে সেটি 50% তাদের জন্য থাকতে হবে এবং তাদের যে হুমকি দেওয়া হচ্ছে সেই যারা তাদেরকে চিহ্নিত করে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। তো আমরা একটু কথা বলতে চাই আন্দোলনের পর এখানে আমরা পেয়েছি ডিপ্লোমা প্রকৌশল সংগ্রাম পরিষদের আহ্বায়ক
প্রকৌশলী মুস্তাফিজুর রহমান, আপনারা তো আজকে যে কর্মসূচি শেষ করেছেন, আগামীকাল বা পরবর্তীতে আপনাদের কি কর্মসূচি আছে? আমাদের আজকে কর্মসূচির পর উপদেষ্টা ফজলুর রহমান মিটিং হচ্ছে যে মেডিকেল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের পক্ষে না আছে আমাদের অধিকারের পক্ষে যদি কোনো বক্তব্য না আছে অথবা সিদ্ধান্ত না আছে, আমরা পরবর্তী সময় আজকেই আমরা বিকাল 5টা সময় বসবো, পরবর্তী সময় যে বড় ধরনের আরো খুব কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবো এবং এই কর্মসূচির মাধ্যমে আমরা সরকারকে বুঝতে বাধ্য হবো যে আমরা যারা আছি, যে অবস্থায় আছি, আমরা কোনো আন্দোলন কোনো পদের জন্য করতেছি না অথবা কোনো অধিকারের জন্য করতেছি। আমাদের যে প্রতিষ্ঠিত অধিকার, যে অধিকারকে সংরক্ষণ করার জন্য আন্দোলন করতেছি। ধন্যবাদ তাহলে আপনি শুনছিলেন যারা আন্দোলনকারী তারা বলছেন যে তারা তাদের যে ন্যায্য অধিকার সেটি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তাদের বাবুল হোসেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা নিশ্চয়ই পলিটেকনিক্যাল শিক্ষার্থীদের এই বিক্ষোভের খবর ময়মনসিংহে জানবো। ধন্যবাদ এখনকার মতো। দর্শক, পলিটেকনিক্যাল শিক্ষার্থীদের বিক্ষোভের নানা খবরাখবর নিয়ে ঢাকা এবং ঢাকার বাড়ি থেকে সহকর্মীরা যুক্ত ছিলেন। ভিন্ন প্রসঙ্গে যাব, শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে হাজির হয়েছেন জুলাই গণ অভ্যুত্থান আন্দোলনের মুখ্য সমন্বয়ক নাহিদ ইসলাম। এর আগে শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের এই মামলায় 46তম সাক্ষী দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের জেরা শেষ হয়েছে। বেলা 1টার পরে ট্রাইব্যুনালে হাজির হন নাহিদ ইসলাম। এর আগে এই মামলার সাক্ষী মাহমুদুর রহমানকে জেরা করেন রাষ্ট্র নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী আমির হোসেন। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনাল 1 এই মামলার বিচার কাজ চলছে। এদিকে ট্রাইব্যুনাল 2-এ আশুলিয়ায় 5 আগস্ট হত্যা ও মরদেহ পোড়ানোর মামলায় দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য গ্রহণ চলছে। জুলাই শহীদ সাজ্জাদ হোসেন সজলের বাবা খলিলুর রহমানের সাক্ষ্য দান শেষে তাকে জেরা করেছেন আসামি পক্ষের আইনজীবীরা। এই মামলায় গ্রেফতার 8 আসামিকে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে। সাভারের সাবেক এমপি সাইফুল ইসলাম, ডিআইজি নুরুল ইসলাম সহ এই মামলায় 8 আসামি পলাতক আছেন। 46তম সাক্ষী জনাব মাহমুদুর রহমান সাহেবের সাক্ষ্য গ্রহণের মাধ্যমে আমাদের ওনার সাক্ষ্য গ্রহণ পর্বটা শেষ হলো। দ্বিতীয়ার্ধে আমরা আশা করছি আমাদের 47তম সাক্ষী জনাব নাহিদ ইসলাম এই আদালতে সাক্ষ্য প্রদান করবেন। আজকে জনাব মাহমুদুর রহমানের সাক্ষ্যের মধ্যে অর্থাৎ আসামি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের আইনজীবীর জেরার জবাবে দুটো উল্লেখযোগ্য বিষয় তিনি অবতারণা করেছেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত সাদেক। সৈকত, নাহিদ ইসলামের সাক্ষ্য গ্রহণের খবর আসলে আপনার কাছে প্রথমেই জানতে চাই। গতকাল বলছিলেন যে আজকে তিনি সাক্ষ্য দেবেন এবং তার এই সাক্ষ্য দেওয়ার মধ্য দিয়ে বলা যায় একটি ধাপ আসলে শেষ হবে। সেই হিসেব করে কি খবর হচ্ছে আপনার কাছে? তানিয়া, কোর্ট আপাতত বিরতি চলছে, দুপুরে যে লাঞ্চের বিরতি সেটা কিন্তু এখন অব্যাহত রয়েছে। নাহিদ ইসলাম বেলা 1:30টার দিকে তিনি এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসেছেন এবং তিনি এখানে যে প্রসিকিউটরদের কার্যালয় সেখানে তিনি অবস্থান করছেন। গতকালকেও তিনি এসেছেন এবং আজকে মাহমুদুর রহমান দৈনিক আমার দেশের সম্পাদক তার দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণের পর আবার দ্বিতীয় দিনের যে জেরা সেটা শেষ করেছেন রাষ্ট্র নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী পলাতক শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের যে আইনজীবী আমির হোসেন, তিনি আজকে মাহমুদুর রহমানকে তার জেরা শেষ করেছেন। এবং আজকেও যেহেতু যে বিষয় দুটি তিনি উল্লেখ করেছেন, চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন যে বিগত শেখ হাসিনা সরকার আমলের কিভাবে শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়েছিলেন এবং তার এই ফ্যাসিস্ট সরকার টিকে রাখার জন্য তিনি কি করেছিলেন এবং প্রতিবেশী দেশ ভারতের সহায়তা কিভাবে নিয়েছিলেন এবং শেখ হাসিনার সরকারের মন্ত্রী এমপিরা কিভাবে ভারত সরকারের আনুগত্য প্রকাশ করেছেন সেই বিষয়গুলো তুলে ধরেছেন। তবে আসামি পক্ষের যে আইনজীবী আমির হোসেন তিনি জেরা করেছেন, তিনি বলেছেন যে যেহেতু মাহমুদুর রহমান একজন কবি, বুদ্ধিজীবী, সাংবাদিক, তিনি তার পটভূমি তুলে ধরেছেন তার লেখনীর মাধ্যমে। তিনি প্রত্যক্ষভাবে অনেক কিছু দেখেননি, তিনি শুনে বা তার যে নিজস্ব মতামত সেগুলো তিনি তুলে ধরেছেন। আরেকটা বিষয় তিনি বলেছেন যেহেতু ওই সময় তিনি কারাবরণ করেছিলেন শেখ হাসিনা বা তার সরকারের প্রতি তার যে বিদ্বেষ, জিজ্ঞাসা, এসবের কারণে তিনি আজকে এই ট্রাইব্যুনালে গত 2 দিন এই শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিলেন। তবে মাহমুদুর রহমান দাবি করেছেন না, তিনি সত্য বক্তব্য উপস্থাপন করেছেন, এক্ষেত্রে তিনি কোনো অসত্য তুলে ধরেননি।
যেহেতু মাহমুদুর রহমানের পরে আজকে এই জুলাই অভ্যুত্থানের প্রধান সমন্বয়ক যাকে বলা হয় নাহিদ ইসলাম, তার সাক্ষ্য গ্রহণ শুরু হবে। চিফ প্রসিকিউটরও জানিয়েছেন যে নাহিদ ইসলামের সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়েই যে প্রত্যক্ষদর্শী যারা সাক্ষ্য গ্রহণ দিল এই ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলা, সেগুলো শেষ হবে। এরপর শুধু বাকি থাকবে তদন্ত কর্মকর্তা এবং তার সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়েই এই বিচারে যে একটি ধাপ সেটা শেষ হবে। এরপর যুক্তিতর্ক উপস্থাপন করবেন। তাই আপনি জানেন যে এখন পর্যন্ত এই 46 জন যারা সাক্ষী দিলেন তার মধ্যে একজন সাক্ষী দিয়েছেন যিনি আসামি ছিলেন চৌধুরী আব্দুল্লাহ মামুন। পরে তিনি এই জুলাই অভ্যুত্থানের পুরো ঘটনার জন্য দোষ স্বীকার করে যিনি রাজসাক্ষী হয়েছেন তিনিও ট্রাইব্যুনালে সাক্ষী দিয়েছেন। এই চৌধুরী আব্দুল্লাহ মামুন ছাড়া বাকি যে 45 জন সাক্ষী এখানে সাক্ষী দিলেন সবাই কিন্তু শেখ হাসিনা বা তার যে অন্য যে আসামি সহযোগী তাদের কিন্তু তারা বিচার চেয়েছেন, সর্বোচ্চ শাস্তি চেয়েছেন। ধন্যবাদ শেখ সাদিক। আমরা নিশ্চয়ই ফিরবো ট্রাইব্যুনালের আরো খবর জানবার জন্য এখনকার মতো। ধন্যবাদ আপনাকে। দর্শক সহকর্মী শেখ সাদিক ছিলেন আমাদের সাথে ট্রাইব্যুনাল থেকে। সংবিধান সংশ্লিষ্ট নয় এমন প্রস্তাব বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঐক্যমত কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। কমিশন দ্রুত ঐক্যমতে পৌঁছাতে চায় জানিয়ে তিনি আরও বলেন, মেয়াদ বাড়ানো হলেও আর সময় নেবে না তারা। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার শুরুতে এসব কথা বলেন আলী রিয়াজ। তিনি জানান সব দল যাতে পরামর্শ দিতে পারে সেজন্য সময় বাড়ানো হয়েছে। মাসব্যাপী আলোচনার উদ্দেশ্য কমিশনের নেই বলেও জানান আলী রিয়াজ। এছাড়া সংবিধান সংশ্লিষ্ট প্রস্তাবগুলোর জন্য গণভোট ও সাংবিধানিক আদেশের প্রস্তাব এসেছে বলেও জানান তিনি। এর আগে সনদ বাস্তবায়নের উপায় নিয়ে দলগুলোর সাথে অনানুষ্ঠানিক বৈঠক করেছিল কমিশন। মতৈক্য না হওয়ায় বৃহস্পতিবার থেকে 30টি দলের সাথে আনুষ্ঠানিক আলোচনা শুরু করে ঐক্যমত্য কমিশন। গত রবিবারও দলগুলোর সাথে কমিশনের আলোচনা হয়। সেদিন কমিশনের সভাপতি ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস উপস্থিত ছিলেন। সংবিধান সংশ্লিষ্ট বিষয়গুলোতে গোড়াতে আমাদের যেই বিশেষজ্ঞ প্যানেল আছে তারা দুটো কথা বলেছিলেন, একটি হচ্ছে গণভোট আর একটি বিশেষ সাংবিধানিক আদেশ। সমস্ত কিছু বিবেচনা করে যদি আমরা সরকারকে একাধিক পরামর্শ দিতে পারি বাস্তবায়নের, সেটা তুলনামূলকভাবে সরকারের জন্য সহজতর হবে। যদিও কমিশনের মেয়াদ 1 মাস বৃদ্ধি করা হয়েছে, আমরা কোনো অবস্থাতেই কমিশন 1 মাস সময় নিয়ে এই আলোচনা অব্যাহত রাখতে উৎসাহী নয়। আমরা মনে করি না যে আগামী 1 মাস ধরে এই বিষয়ে আলোচনা করতে হবে। বরিশালের আগুলঝড়ায় র্যাব পরিচয়ে প্রতারণার সময় 2 প্রতারককে ধরে পুলিশে দিয়েছে এলাকাবাসী। পরে এই 2 জন সহ 3 জনকে আটক করে পুলিশ। পালিয়েছেন আরেক প্রতারক সুমন। এলাকাবাসী জানায় এই প্রতারক চক্র দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার মধ্যরাতে র্যাব পরিচয়ে টাকা আদায় করতে যায়। এ সময় সন্দেহ হলে তাদেরকে ধাওয়া করে আটক করে পুলিশে দেয় জনগণ। থানায় প্রতারকদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। এদিকে পলাতক আসামি সুমনকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ। বাট্টা বাজারে সামনে টাস খেলায় সেই জায়গায় যাই আপনার মনে করেন 4 জন টাস খেলায়, তাকে বলছি যে আপনারা টাস খেলান কেন? আমি বলিনি, বলছে স্যারেরা আমি ছিলাম হলো পাশে। এ পেশায় আমি আসছিলি মোটরসাইকেল নিয়ে, আমারে নিয়ে আসছে আরে গড় নদী দিয়ে আসতে হবে, কিন্তু একও সাথে হইলে ওই লোকে হইলে ব্যাগে করে এই আনছে কিছু করছেন। পরে এই প্রথম অভিযান চালাইছে, ওই সময় আমার কিছু ছিল না। পরে আমি যখন করছি, পরে আমি কইছি যে পয়সাট চলে যাবো, তো পয়সাট যাইতে যাইয়ে ওই জায়গায় আটকাইয়ে এই পোশাক কি। আসামিদেরকে জিজ্ঞাসাবাদে তারা জানায় যে তাদের সাথে সুমন নামে একজন ব্যক্তি ছিল, যে এই সুমন মোটরসাইকেল যোগে এই যেসব আলামতের কথা বলা হয়েছে সে একটি ব্যাগে করে নিয়ে পালিয়ে গেছে। তাকে ধরার জন্য আমরা অভিযান পরিচালনা করছি। তাকে পাওয়া গেলে আমরা মামলা রুজু প্রক্রিয়াধীন, যেই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন, আর সুমনকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। বিলুপ্ত সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটে আজও চলছে নির্বাচন কমিশন অফিস ঘেরাও ও অবস্থান কর্মসূচি। সকাল থেকে জেলা নির্বাচন অফিসের সামনে জড়ো হতে থাকে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। সেখানে জড়ো হয়ে নেতাকর্মীরা আসন পুনর্বহালের দাবিতে স্লোগান দিতে থাকে। এই কর্মসূচি চলছে জেলা সদর সহ 9টি উপজেলা নির্বাচন অফিসের সামনে। সকাল 9টা থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে দুপুর 12টা পর্যন্ত। গত 30 জুলাই ইসি বাগেরহাটের একটি আসন বিলুপ্তির ঘোষণা দেয়। এরপর থেকে ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে নানা আন্দোলন কর্মসূচি পালন করছে বাগেরহাটবাসী। পদ্মায় তীব্র স্রোত ও ঘাট সংকটের কারণে দৌলদিয়া পাটুরিয়া রুটে ফেরি চলাচল
ব্যাহত হচ্ছে। ঘাট এলাকায় তৈরি হচ্ছে যানজট, ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহন শ্রমিকরা। যদিও কর্তৃপক্ষ বলছে ঘাট সংকটের সমাধানে কাজ চলছে। ভোগান্তি কমাতে বাড়ানো হয়েছে ফেরি। মেহেদী হাসানের তথ্য ছবিতে বিস্তারিত। পদ্মা সেতু চালুর পর থেকে পাটুরিয়া দৌলতদিয়া নৌপথে যানবাহনের চাপ কমেছে, কিন্তু যারা এখনো এই পথ ব্যবহার করেন তাদের ভোগান্তি কমেনি। এলাকার লোকজন বলছেন ঘাট পার হয়ে তাদের জন্য ঢাকা যাওয়া সহজ, কিন্তু দৌলতদিয়া প্রান্তের 7টি ঘাটের মধ্যে 4টি এখন বন্ধ। আর 7 নম্বর ঘাটে স্রোতের কারণে ফেরি ভিড়ে না। বাকি 3 ও 4 নম্বর ঘাট দিয়ে যানবাহন পারাপারে সময় লাগছে দ্বিগুণ। আজকে 3 দিন ধরে গাড়ি নিয়ে বসে রয়েছি, ঘাটটা পারাপার হইতে পারছি না। এই ফেরি আইসে এক গাড়ি নামতেছে, এই যে নেইমা আবার ওটি আনলোড হয়, আবার এটাও লাগে 10 মিনিট 15 মিনিট 20 মিনিট এমনি জায়গা মতো। ওই যে ওই ফেরিটা আনলোড হচ্ছে, ওইটা আনলোড শেষ হইলে এটা ওখানে ভিড়বে আর কি। এছাড়া সীমানা জটিলতা নিয়ে ফরিদপুরের ভাঙায় আন্দোলনের কারণে ফরিদপুর, ঝিনাইদহ, মাগুরা সহ বেশ কয়েকটি জেলার যানবাহন ব্যবহার করছে এই নৌপথ, যে কারণে ঘাট এলাকায় বেড়েছে যানজট। ওই পদ্মা সেতুর গাড়ি এই জায়গায় এসে মানে জ্যামটা লেগে গেছে। তাছাড়া আমাদের 2 গাড়ি চলে। পদ্মা সেতুর ওই পাশ দিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এখন শুনলাম যে ওইখানে আপনার আসন এর সীমানা নিয়ে ঝামেলা, এই জন্য আমারও খুব জরুরি কাজ, এই জন্য এদিক দিয়ে যাওয়া আর কি। তাই এই মুহূর্তে ভোগান্তি কমাতে বন্ধ 5টি ঘাট সংস্কারের দাবি তুলেছেন যাত্রীরা। এদিকে ঘাট কর্তৃপক্ষ বলছে স্রোতের কারণে ফেরিগুলোর ঘাটে আসতে দ্বিগুণ সময় লাগছে। আমাদের 2টি ঘাট ব্যবহার হচ্ছে, 3 নম্বর ঘাট এবং 4 নম্বর ঘাট। আমাদের সর্বমোট 14টি ফেরি এখন অপারেশনের জন্য প্রস্তুত আছে। আর আমাদের তীব্র স্রোত, জানেন এটি প্রাকৃতিক কারণ, তীব্র স্রোতের কারণে আমাদের ফেরি আসতে যেতে কিছুটা সময় লাগছে। দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে বর্তমানে ছোট বড় মিলিয়ে 10টি ফেরি চলাচল করছে। বনশ্রী হালদার, 71। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।